আমেরিকাতেই এমন একটি জায়গা আছে যেখানে প্রবেশের অনুমতি নেই খোদ মার্কিন প্রেসিডেন্টেরও। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন পর্যন্ত মাত্র একজন প্রেসিডেন্টই সেখানে ঢুকতে পেরেছেন। আর সেই জায়গাটি হলো দানবীয় ও সুরক্ষিত সামরিক দুর্গ ফোর্ট নক্স, যেখানে অর্ধ শতাব্দী ধরে পাহারা দিয়ে রাখা হয়েছে আমেরিকার মজুদ থাকা বেশিরভাগ সোনা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফোর্ট নক্সের সোনা গুণে দেখার সময় এসেছে। আর এতেই বেরিয়ে সামনে চলে এলো মার্কিন ডলারের অর্ধ শতাব্দীর আধিপত্যের গোপন রহস্য। ট্রাম্পের অবস্থানের পর পুরো বিশ্ব এখন প্রশ্ন তুলতে শুরু করেছে, ভল্টের সেই সোনাগুলো কি আদৌ ঠিকঠাক আছে, নাকি চুরি বা পাচার হয়ে গেছে? আসল সত্য কি? চলুন উত্তর খুঁজি। আমি আহরার হোসেন। ফোর্ট নক্সে মজুদ থাকা প্রতি আউন্স সোনার বর্তমান বাজার মূল্য $4200। কিন্তু এই সোনার বারগুলোর গায়ে প্রতি আউন্সের দাম কত লেখা জানেন? $42। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র $42। এটাই ফোর্ট নক্সের প্রতি আউন্স সোনার সরকারি দাম। ফোর্ট নক্সে থাকা সোনার সরকারি দাম আর বাজার মূল্যের মধ্যে তফাৎ শত শত বিলিয়ন ডলারের। এই মূল্য আর মূল্যের তফাতের পেছনে রয়েছে বিশাল এক প্রতিশ্রুতির গল্প। এমনই এক রাজকীয় প্রতিশ্রুতি যা বিশ্ববাসীকে একসময় দেওয়া হয়েছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু পরে ক্ষমতার দম্ভে রাতারাতি ভেঙে চুরমার হয়ে যায় সেই ব্যবস্থা। মার্কিন ডলারের সেই গোপন প্রতিশ্রুতি আর বিশ্বাসভঙ্গের ইতিহাস খুঁজব। তার আগে চলুন পরিচিত হই একজন গুপ্তচরের সঙ্গে। এই ব্যক্তির নাম ডেভিড রাশ। একসময় ছিলেন সিআইএ এর কর্মকর্তা। সিআইএ বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হলো আমেরিকার গুপ্তচর সংস্থা। দুনিয়া জুড়ে এদের প্রভাব, বিভিন্ন দেশের সরকার বদল, যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া, মিডিয়া থেকে বৈশ্বিক অর্থনীতির নিয়ন্ত্রণ, বৈশ্বিক প্রভাব বলয়ের কেন্দ্রে রয়েছে সিআইএ। সেই সংস্থার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কাজ করতেন ডেভিড রাশ। এখন তিনি বিচারের মুখোমুখি। ঝুঁকিপূর্ণ বন্দী হিসেবে বিবেচনা করা হচ্ছে তাকে। ডেভিড রাশের গ্রেপ্তারের খবর সামনে আসতেই দুনিয়া জুড়ে হইচই পড়ে গেছে। তার বিরুদ্ধে রয়েছে চুরির অভিযোগ এবং মিথ্যা তথ্য দিয়ে সিআইএতে চাকরি নেওয়ার অভিযোগ। 2009 সালে যোগ দিয়ে প্রায় 17 বছর সিআইএতে চাকরি করেছেন তিনি, যেখানে তিনি বায়োডেটা দিয়েছিলেন তার বেশিরভাগই বানোয়াট। মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই অপরাধ তদন্তের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই সংস্থার এজেন্টরা 18 মে ভোরবেলা আমেরিকার ভার্জিনিয়ার অভিজাত এলাকা অ্যাশবার্ন, সকাল 6টা, আবাসিক সড়ক স্নোপাইন প্লেসের শান্ত পরিবেশ হঠাৎই চঞ্চল হয়ে ওঠে। সেখানে একটি বাড়িতে শুরু হয় অভিযান। সারি সারি পরিচ্ছন্ন বাড়ি ঘেরা পুরো এলাকাটি ঘিরে ফেলেন এফবিআই এজেন্টরা। একজন লাউড হেলারে ঘোষণা দেন, আমরা এফবিআই এর লোক, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, হাত উপরে তুলে বাইরে বেরিয়ে আসুন। ভোরবেলার হইচইয়ে বিরক্ত হয়ে স্থানীয় একজন বাসিন্দা বাইরে তাকান। তিনি দেখতে পান তার প্রতিবেশী ডেভিড রাশকে হাত কড়া পরিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রাশের বাড়ি থেকে উদ্ধার করা হয় 303টি সোনার বার। এগুলোর আনুমানিক মূল্য প্রায় $4 কোটি, বাংলাদেশি টাকায় 500 কোটি টাকার উপরে। আরও উদ্ধার করা হয় 35টি বিলাসবহুল হাতঘড়ি, বেশিরভাগই রোলেক্সের মতো দামি ব্র্যান্ডের। 25 কোটি টাকার সমমূল্যের নগদ ডলারও জব্দ করা হয় সেখান থেকে। সাদা চোখে এটিকে সাধারণ একটি অভিযান বলেই মনে হতে পারে, কিন্তু এটা মোটেই সাধারণ ছিল না। মার্কিন মুলুকের ছোট বড় সব গণমাধ্যম ঝাঁপিয়ে পড়ে এই খবরের পেছনে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দুনিয়াব্যাপী। রাশের বাড়ি থেকে উদ্ধার করা 300টি সোনার বার সরকারি সম্পত্তি ছিল বলে নথিভুক্ত করা হয়। এফবিআই এর হলফনামায় বলা হয়েছে, সাবেক ওই সিআইএ কর্মকর্তা নিজের সংস্থা থেকেই কোটি কোটি ডলারের স্বর্ণের বার ও বিদেশি মুদ্রা আত্মসাৎ করেন। কিন্তু প্রশ্ন হলো, এত সোনা কোথায় পেলেন তিনি? আরো স্পষ্ট করে বললে, সিআইএ এর কর্মকর্তার হাতে কিভাবে গেল 300টি সোনার বার? ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এই পোস্টটি দেখুন। ডেভিড রাশকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক নিউজ শেয়ার করেন তিনি। শিরোনাম, বাড়িতে $40 মিলিয়ন সোনার বার উদ্ধারের পর সাবেক সিআইএ কর্মকর্তা গ্রেপ্তার। এই নিউজটি শেয়ার করার সময় লিখেছেন নিজের মন্তব্য, ফোর্ট নক্স সরেজমিনে নিরীক্ষা করার সময় এসেছে। আমেরিকার গোপন সোনার ভান্ডার ফোর্ট নক্স নিয়ে ট্রাম্পের আগ্রহ বহুদিনের।
2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই সোনার ভান্ডার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তিনি। ফোর্ট নক্সে দেশের বিপুল পরিমাণ সোনা এখনো আছে কিনা এবং কেউ তা চুরি করেছে কিনা সেই প্রশ্ন তুলে আসছেন তিনি। এমনকি নিজেই ফোর্ট নক্স পরিদর্শন করতে চান বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু ট্রাম্পই নন, সোনার মজুত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের 1 নম্বর ধনী ব্যক্তি ইলন মাস্কও। 2025 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তিনি ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা। তখন বারবার ফোর্ট নক্সের সোনার মজুত নিয়ে প্রশ্ন তুলেছেন ইলন মাস্ক। স্বর্ণভান্ডার নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রহ ফুটে ওঠে আরেকটি ঘটনায়। 2025 সালের 21শে ফেব্রুয়ারি আমেরিকার বিভিন্ন রাজ্যের গভর্নরদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করছিলেন ট্রাম্প। সেখানেও ফোর্ট নক্সের বিষয় উত্থাপন করেন তিনি। ট্রাম্প বলেন তার সরকার ফোর্ট নক্সের দরজা খুলে দেওয়ার পরিকল্পনা করছে। এমনকি তিনি এও বলেন যে আপনারা ফোর্ট নক্সের কথা শুনে বড় হয়েছেন, ভেতরে ঢোকা যায় না, এটি দেখাও যায় না, কেউই এটি দেখে না, আপনি সেখানে গেলে দেখবেন জায়গাটা একেবারে শুকনো। এই প্রসঙ্গে আমরা আবারও ফিরব। তার আগে চলুন জেনে আসি ফোর্ট নক্স কিভাবে তৈরি হয়েছিল, কেন সেখানে স্তূপ করা হয়েছিল রাশি রাশি সোনা। এই ব্যক্তির নাম হেনরি নক্স। আমেরিকায় তাকে গণ্য করা হয় একজন সামরিক বীর বা ওয়ার হিরো হিসেবে। তার প্রভাব এতটাই যে বর্তমান এবং ভবিষ্যৎ সেনা নেতৃত্বের জন্য হেনরি নক্সকে মনে করা হয় অনুপ্রেরণার উৎস। নক্সের জন্ম 1750 সালে বস্টনে। বইয়ের দোকানের মালিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরেই তিনি যুক্ত হন সামরিক বাহিনীতে। জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধেরও একজন নেতা। যুদ্ধের সময়ই অসাধারণ দক্ষতার স্বাক্ষর রেখে জর্জ ওয়াশিংটনের নজর কাড়েন হেনরি নক্স। আমেরিকান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে লেখা হয়েছে, জর্জ ওয়াশিংটন সামরিক দায়িত্ব ছাড়ার পর কন্টিনেন্টাল আর্মির জ্যেষ্ঠ কর্মকর্তা হন নক্স। পরে হন যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধ সচিব। হেনরি নক্স মারা যান 1806 সালে। তার স্মৃতিকে ধরে রাখতেই যে নামকরণ করা হয়েছিল তাই এখনকার ফোর্ট নক্স। কেন্টাকি আমেরিকান একটি অঙ্গরাজ্যের নাম। এই অঙ্গরাজ্যেই বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি বিশ্বের আলোচিত সামরিক দুর্গ ফোর্ট নক্স। এর আয়তন 440 বর্গ কিলোমিটার, ঢাকা শহরের চাইতেও বিরাট। ফোর্ট নক্সের বিস্তার কেন্টাকির তিনটি কাউন্টি জুড়ে। আমেরিকার আর্মির ওয়েবসাইটে লেখা হয়েছে, ফোর্ট নক্সের আগের নাম ছিল ক্যাম্প নক্স। সে সময় এই স্থাপনাটিতে চলত ব্যাপক আর্টিলারি প্রশিক্ষণ। হেনরি নক্সের পুরো সামরিক জীবনের অন্যতম প্রধান দক্ষতা ছিল আর্টিলারি। তাকে স্মরণে রাখতেই দুর্গের নামকরণ করা হয় তার নামে। মূল সামরিক ঘাঁটির পাশেই রয়েছে ইউনাইটেড স্টেটস বুলিয়ন ডিপোজিটরি, যেটাকে বলা হয় গোল্ড ভল্ট বা সোনার ভান্ডার। এটিকে বিশ্বের অন্যতম সুরক্ষিত ভবন হিসেবে বিবেচনা করা হয়। সেখানেই মজুত রয়েছে মার্কিন সরকারের অর্ধেকের বেশি সোনা। দুর্ভেদ্য এই ভল্টের কারণেই ফোর্ট নক্স বিশ্বজুড়ে অত্যন্ত পরিচিত। কিন্তু একটি সামরিক দুর্গের মধ্যে কেন গড়ে তোলা হলো আমেরিকার সবচাইতে বড় সোনার মজুদ? ফোর্ট নক্স নির্মাণের আগে দেশটির বেশিরভাগ সোনা রাখা হতো নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়ার মতো উপকূলীয় শহরগুলোতে। কিন্তু ইউরোপে নাৎজি জার্মানির উত্থান এবং বিশ্বযুদ্ধের আভাস পাওয়ার পর মার্কিন প্রশাসন নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করে। উপকূলীয় শহরগুলো বিদেশি শত্রুদের আক্রমণের জন্য সহজ টার্গেট ছিল। তাই মার্কিন ট্রেজারি বিভাগ দেশের সম্পদ রক্ষা করতে সোনার মজুদ উপকূল থেকে দূরে মূল ভূখণ্ডের ভেতরে সরিয়ে নেয়। কেন্টাকির ফোর্ট নক্স চারিদিকে পাহাড় ঘেরা একটি প্রত্যন্ত এলাকা। সর্বোচ্চ সামরিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এই স্থানটি বেছে নেওয়া হয়। 1936 সালে ফোর্ট নক্সে স্টেটস বুলিয়ন ডিপোজিটরি নির্মাণ করে মার্কিন ট্রেজারি। 1937 সালের 13 জানুয়ারি ফিলাডেলফিয়া মিন্ট এবং নিউ ইয়র্ক অ্যাসে অফিস থেকে প্রথম সোনার চালান নেওয়া হয় সেখানে। সোনার মজুদ ফোর্ট নক্সে সরিয়ে নেওয়ার সময় কঠোর গোপনীয়তা রক্ষা এবং নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রথমে হাজার হাজার টন সোনা বোঝাই করা হয় ট্রেনে। যাত্রাপথে মোতায়েন থাকে সশস্ত্র ডাক পরিদর্শক, মার্কিন সেনা সদস্য, সিক্রেট সার্ভিস এজেন্ট। ট্রেনের ছাদে বসানো হয় মেশিন গানধারী প্রহরী। সোনা স্থানান্তরের পুরো প্রক্রিয়া তদারকির জন্য ব্যবহার করা হয় কমব্যাট ভেহিকেল বা যুদ্ধযান। ট্রেন স্টেশন থেকে ফোর্ট নক্সের মূল ভল্ট পর্যন্ত সোনা পরিবহনের জন্য ব্যবহার করা হয় বিশেষ সাঁজোয়া ট্রাক। আর ফোর্ট নক্সের কাছে মোতায়েন করা হয় প্রথম ক্যাভলারি বা অশ্বারোহী রেজিমেন্ট। সোনা রাখার ভল্ট বানাতে লেগেছিল 16,000 ঘনফুট গ্রানাইট, 4,200 ঘন গজ কংক্রিট, 750 টন রিএনফোর্সড স্টিল এবং 670 টন স্ট্রাকচারাল স্টিল। এই ভল্ট কতটা দুর্ভেদ্য তা আরও স্পষ্ট হবে একটি উদাহরণ দিলেই।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র হলো দেশটির গণতন্ত্র ও স্বাধীনতার মূল ভিত্তি। মার্কিন সংবিধান হলো বিশ্বের সবচাইতে পুরনো লিখিত সংবিধানগুলোর একটি। আরেকটি গুরুত্বপূর্ণ নথি হলো ম্যাগনা কার্টা। এই ঐতিহাসিক চুক্তিকে ইতিহাসের আইনের শাসনের প্রথম লিখিত ভিত্তি বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেহাত হওয়া বা ধ্বংস হওয়া এড়াতে স্বাধীনতার ঘোষণাপত্র, সংবিধান এবং ম্যাগনা কার্টার মতো মূল্যবান ঐতিহাসিক সামগ্রী সাময়িকভাবে সংরক্ষণের জন্য ফোর্ট নক্সে নিয়ে রাখা হয়েছিল। ফোর্ট নক্সে সোনার মজুদ গড়ে তোলার পেছনে ছিল ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণ। আরও ছিল রাজকীয় প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতির কথা শুরুতেই বলেছি। 1930-এর দশকে ভয়াবহ অর্থনৈতিক মন্দার কবলে পড়ে আমেরিকা, যেটাকে বলা হয় গ্রেট ডিপ্রেশন। তখন প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, মার্কিন রাজনীতির ইতিহাসের গুরুত্বপূর্ণ এক চরিত্র। একই সঙ্গে বিশ্ব ব্যবস্থাও ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন তিনি। মন্দা থেকে উত্তরণ এবং অর্থনীতি চাঙ্গা করতে বিতর্কিত একটি নির্বাহী আদেশ জারি করেন রুজভেল্ট, যার প্রভাব পড়ে গোটা দুনিয়ার উপর। এই নির্বাহী আদেশের 100 বছর আগে থেকেই আনুষ্ঠানিকভাবে চালু ছিল গোল্ড স্ট্যান্ডার্ড। এটি হয়ে উঠেছিল বিশ্ব অর্থনীতির কেন্দ্রীয় কাঠামো। গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান হলো এমন এক মুদ্রা ব্যবস্থা যেখানে কোনো দেশের কাগজের মুদ্রার মান সরাসরি সোনার পরিমাণের সাথে যুক্ত থাকে। এই ব্যবস্থায় যে কোনো নাগরিক চাইলেই কাগজের টাকা দিয়ে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ সোনা নিতে পারতেন। ব্রিটেনের মডেল দ্রুত অনুসরণ করতে থাকে আমেরিকা, জাপান, জার্মানি, ফ্রান্স সহ নানা দেশ। বিশ্বজুড়ে প্রসার ঘটে গোল্ড স্ট্যান্ডার্ডের। এর ফলে তৈরি হয় এক ধরনের বৈশ্বিক স্বর্ণভিত্তিক মুদ্রা ব্যবস্থা। তখন মার্কিন প্রশাসনের পক্ষ থেকে গোটা বিশ্বকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমাদের কাগজের মুদ্রা আমাদের কাছে নিয়ে এসো, বিনিময়ে আমরা তোমাদের খাঁটি সোনা দেব। মানে তখন মার্কিন ডলারের আসল ক্ষমতা বা মূল্য স্রেফ ওই কাগজের টুকরো থেকে আসতো না, বরং তা আসতো সরকারের দেওয়া সেই অকাট্য প্রতিশ্রুতি বা স্লোগান থেকে। মানুষ চাইলে যে কোনো মুহূর্তে তাদের হাতের কাগজের ডলারকে সরাসরি সোনায় রূপান্তর করে নিতে পারত। আর ঠিক এই অটুট বিশ্বাসের ওপর ভর করেই পুরো পৃথিবীর মানুষ মার্কিন ডলারকে অন্ধের মতো বিশ্বাস করা শুরু করেছিল। কিন্তু ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে স্বর্ণনীতির বিতর্কিত আদেশ জারি করায় সাধারণ মানুষের সোনা মজুত করার অধিকার নিষিদ্ধ হয়ে যায়। সবাইকে বাধ্য করা হয় সরকারের কাছে সোনা বিক্রি করে দিতে। এর ফলে মার্কিন সরকারের তহবিলে হঠাৎ বিপুল পরিমাণ সোনা জমা হয়। এই বিশাল পরিমাণ সোনা নিরাপদে রাখার জন্য বড় এবং সুরক্ষিত ভল্টের প্রয়োজন হয়ে পড়ে। 1930 সালে মার্কিন সরকারের কাছে মোট সোনার মজুদ ছিল 6,358 টন। নতুন আইন ও নীতির পর 1935 সালে সেই মজুদ বেড়ে দাঁড়ায় 8,998 মেট্রিক টনে, প্রায় 9,000 মেট্রিক টন। আর 1940 সালের মধ্যে এক লাফে প্রায় 3 গুণ বেড়ে রেকর্ড পরিমাণ 19,500 মেট্রিক টনে পৌঁছায়। অবশ্য রুজভেল্ট ওই আদেশ জারি করতে বাধ্য হয়েছিলেন। 30-এর মন্দা এখনো পরিচিত ইতিহাসের অন্যতম কালো ও ভয়াবহ অর্থনৈতিক মহামন্দা হিসেবে। গোটা বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। দেউলিয়া হয়ে গিয়েছিল নামি দামি ব্যাংকগুলো। চরম আতঙ্কের মুখে পড়ে সাধারণ মানুষ কাগজের মুদ্রা বর্জন করে সোনা কেনার পেছনে ছুটতে শুরু করে। কারণ সংকটে সোনার মতো মূল্যবান ধাতুকে নির্ভরযোগ্য মনে করে মানুষ। সোনা কেনার জন্য মানুষের সেই গণ হাহাকার থামাতেই 1933 সালে নির্মম ও স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে নির্বাহী আদেশ জারি করেন রুজভেল্ট। ওই আদেশের ফলে সাধারণ আমেরিকান নাগরিকরা তাদের সারা জীবনের উপার্জিত সোনা সরকারের তহবিলে জমা দিতে বাধ্য হয়েছিল। কেউ আদেশ অমান্য করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে জরিমানা ও দণ্ডের ব্যবস্থা করা হয়। নিষিদ্ধ করা হয় স্বর্ণ রপ্তানি। এভাবেই সাধারণ মানুষের কাছ থেকে টনকে টন সোনা লুটে নিয়ে নিজেদের ভল্ট ভরতে শুরু করে সরকার। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে। তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরাশক্তিদের নিয়ে তৈরি হচ্ছিল এক নতুন বিশ্ব ব্যবস্থা। পুরো ইউরোপকে ছারখার করে দিয়েছিল যুদ্ধ। 2 শতাব্দী ধরে যে ইউরোপ বিশ্ব শাসন করছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেই ইউরোপ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। যুদ্ধের সময় অস্ত্র, জ্বালানি আর সাধারণ মানুষের খাবার কেনার জন্য মার্কিন প্রশাসনকে সোনা দিয়ে মূল্য শোধ করতে হয়েছিল তাদের। আর সেই সোনা জাহাজ বোঝাই হয়ে জমা হচ্ছিল ফোর্ট নক্সে। ফলে 1944 সালের মধ্যে গোটা পৃথিবীর বুকে মজুদ থাকা মোট সোনার অর্ধেকেরও বেশি অংশ আমেরিকার ফোর্ট নক্সের কড়া সামরিক পাহারার নিচে চলে যায়। এই একচেটিয়া সোনা মজুতের পেশি শক্তিকে পুঁজি করেই আমেরিকা সে বছর ইতিহাসের অন্যতম আলোচিত চালটি চালে। যুক্তরাষ্ট্রের
ব্রেটন উডস শহরে 44টি দেশের নেতারা একসাথে বসে ঐতিহাসিক এক চুক্তি করে, যার নাম ব্রেটন উডস চুক্তি। এই চুক্তি হলো আধুনিক বিশ্ব অর্থনীতির ইতিহাসের এক মাইলফলক ঘটনা। সেখান থেকেই জন্ম হয় দুটি বৈশ্বিক প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক ও IMF। তখন আরও একটি বড় ঘটনা ঘটে। ব্রেটন উডস চুক্তিতে বলা হয় প্রতিটি দেশ তাদের মুদ্রার মান নির্ধারণ করবে মার্কিন ডলারের বিপরীতে, আর মার্কিন ডলারের মান স্থির থাকবে সোনার দামের সঙ্গে। অর্থাৎ 1 আউন্স সোনা হবে 35 মার্কিন ডলার। এই সিদ্ধান্তের পরই রাতারাতি পরাক্রমশালী হয়ে ওঠে মার্কিন ডলার। বিশ্বের কেন্দ্রীয় রিজার্ভ মুদ্রাও হয়ে যায় ডলার। এই এক চালের মধ্যেই খোদ সোনার মতোই রাতারাতি ডলার হয়ে ওঠে অজেয়। বিশ্ববাজারের সমস্ত দেশ তখন নিজেদের ভল্টে আসল সোনা জমা রাখার ঝামেলা বাদ দিয়ে কাগজের ডলার মজুত করতে শুরু করে। বিশ্ব অর্থনীতিতে ডলারের এই একচ্ছত্র সম্রাট বা কিং হওয়ার নেপথ্যের খুঁটিটিই ছিল ফোর্ট নক্সের সেই অবরুদ্ধ সোনা। কিন্তু পর্দার আড়ালে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল এক ভাইরাস। বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে মোড়লগিরি টিকিয়ে রাখতে আমেরিকা দেদারসে টাকা উড়ানো শুরু করে। ভিয়েতনাম যুদ্ধ সহ একের পর এক যুদ্ধ আর খরচ সামলাতে মার্কিন প্রশাসন ভিন্ন এক কৌশলের আশ্রয় নেয়। ফোর্ট নক্সের ভল্টে গচ্ছিত টাকা সোনার পরিমাণের চেয়ে বহু গুণ বেশি কাগজের ডলার ছাপিয়ে বিশ্ববাজারে ছেড়ে দেয় আমেরিকা। কাগজে কলমে তখনও সেই পুরনো আন্তর্জাতিক প্রতিশ্রুতি বহাল ছিল যে যে কেউ চাইলে ডলার জমা দিয়ে সোনা নিতে পারবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিশ্ববাজারে এমন কোটি কোটি কাগজের ডলার ভাসছিল যার বিপরীতে সমপরিমাণ সোনা ছিল না ফোর্ট নক্সের ভল্টে। আমেরিকার এই ঐতিহাসিক প্রতারণা আন্তর্জাতিক মহলে প্রথম ধরে ফেলে ফ্রান্স। তারা আমানতের বিপরীতে সোনা ফেরত চেয়ে বসে। ফোর্ট নক্স থেকে জাহাজে করে ফ্রান্সে পাড়ি দেওয়া শুরু করে টনকে টন সোনা। আমেরিকা অনুভব করে বিশ্ববাসীকে দেওয়া তাদের প্রতিশ্রুতি এখন দানবীয় এক ঋণে পরিণত হয়েছে, যা শোধ করার ক্ষমতা ওয়াশিংটনের নেই। আর তখনই আসে সেই কালো দিন। রিচার্ড নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট। স্নায়ুযুদ্ধের সময় তার নেওয়া নানা ধরনের বিতর্কিত সিদ্ধান্তের জন্য এখনো তিনি আলোচিত। তেমনি একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করা। এই ঘটনা পরে পরিচিত হয় নিক্সন শক নামে। ঐতিহাসিক সেই সিদ্ধান্তই আমূল বদলে ফেলেছিল বিশ্ব অর্থব্যবস্থার গতিপথ। 15ই আগস্ট 1971 নিক্সন হঠাৎ করেই টেলিভিশন বক্তব্য দিলেন, আজকের পর থেকে দেশের কোনো দেশ বা কেন্দ্রীয় ব্যাংক কাগজের মুদ্রা দিয়ে আর সোনা ফেরত পাবে না। নিক্সনের এই সিদ্ধান্তে ওলটপালট হয়ে পড়ে বিশ্ব অর্থনীতির শৃঙ্খলা। পাগলা ঘোড়ার গতিতে বাড়তে শুরু করে সোনার দাম। ব্রেটন উডস ব্যবস্থা ভেঙে পড়ে। শুরু হয় ভাসমান বিনিময় হার। ডলার হয়ে যায় সম্পূর্ণ ফিয়াট মানি, অর্থাৎ সোনা দিয়ে মূল্য নির্ধারণ নয়। সরকারের ঘোষণা ও জনগণের আস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ে মার্কিন মুদ্রার মান। সরকার যদি বলে মুদ্রার মূল্য এত টাকা, তাহলে তাই হবে মূল্য। বর্তমানে ডলার, টাকা, ইউরো, রুপি সবই ফিয়াট মানি। এরপর থেকেই ফোর্ট নক্সে মজুদ হয়ে আছে সোনা। US মিন্টের তথ্য অনুযায়ী অতি সুরক্ষিত এই দুর্গে সোনা রয়েছে 147.3 মিলিয়ন আউন্স বা 4,580 মেট্রিক টন। প্রেসিডেন্ট নিক্সনের জমানাতেই প্রতি আউন্সের দাম লিখে রাখা হয়েছিল মাত্র $42.22। এতে মোট সোনার দাম হয় $6.22 বিলিয়ন। কিন্তু বর্তমানে প্রতি আউন্স সোনার দাম $4200 মতো। বাজার দরে ফোর্ট নক্সের সোনার বর্তমান মূল্য $600 বিলিয়ন বেশি, মানে লিখে রাখা দামের চাইতে 100 গুণ বেশি। ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে প্রকাশ করেছেন তিনি নিজে ফোর্ট নক্সে যাবেন, কিন্তু তিনি কি যেতে পারবেন? এই ডিপোজিটরিতে দর্শনার্থী প্রবেশে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এমনকি ভল্টে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন প্রেসিডেন্টেরও। শুধুমাত্র ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টই 1943 সালে প্রেসিডেন্ট হিসেবে একবারের মতো প্রবেশ করতে পেরেছিলেন এখানে, কারণ সেখানে অনুমোদন নেই এমন কোনো ব্যক্তির প্রবেশাধিকার নেই। তবে আরও 2বার 2টি প্রতিনিধি দল সেখানে সফর করেন। সোনার মজুদ নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর 1974 সালে সাংবাদিক এবং কংগ্রেসের একটি প্রতিনিধি দলকে ভল্টের মজুদ দেখানোর জন্য প্রথমবারের মতো খোলা হয়েছিল ভল্টটি। দ্বিতীয়বার দেখানো হয় 2017 সালে ট্রাম্পের প্রথম প্রশাসনের সময়। তখনকার ট্রেজারি সেক্রেটারি নুচিন এবং তৎকালীন সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল সোনা দেখতে আমন্ত্রিত প্রতিনিধি দলের সদস্য হয়েছিলেন। ভল্ট দেখে এসে নুচিন বলেছিলেন, আমি যখন দেখতে গিয়েছিলাম সোনা তখন সেখানেই ছিল। ট্রাম্পের সন্দেহ থাকলেও সোনা আজও আগের মতোই ফোর্ট নক্সের সেই সুরক্ষিত দুর্গের ভেতরেই জমা আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। কিন্তু আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার খাতায় আজ সেই সোনার অফিসিয়াল কোনো দাম বা ব্যাকআপের ক্ষমতা নেই।
এটি আজ বিশ্বের কোনো মানুষের বা কোনো রাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতির ন্যূনতম গ্যারান্টি দেয় না। সেখানে স্রেফ অকেজ পাথরের স্তূপের মতো মমি হয়ে পড়ে আছে হাজার হাজার টন সোনা। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ফোর্ট নক্সের ভল্ট খুলে সোনার বারগুলো এক এক করে কেন গুনতে চাচ্ছেন? তিনি আসলে এমন এক প্রতিশ্রুতির সোনা গুনতে চাচ্ছেন যা আমেরিকা 50 বছর আগেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সেটা করতে চাচ্ছেন সেই প্রতিশ্রুতি ভেঙে যাওয়ার এক হাস্যকর ও সস্তা দামের উপর ভিত্তি করে। মানব সভ্যতার ইতিহাসে একসময় টাকা বা কারেন্সি বলতে বোঝাতো হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় এমন এক টুকরো খাঁটি সোনার নিরেট বার বা রৌপ্য মুদ্রা। আর আজ বর্তমানের এই ডিজিটাল যুগে টাকা মানে হলো স্রেফ কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে চলতে থাকা কিছু সংখ্যার খেলা। ফোর্ট নক্সের রহস্যময় সোনার ভল্টটি এখন মূলত দাঁড়িয়ে রয়েছে ইতিহাস আর বর্তমান দুনিয়ার মাঝখানের এক সীমানা প্রাচীর হিসেবে।